হ্যালো ডিয়ার জব এসপিরেন্ট কর্মবার্তা অনলাইন চ্যানেলের এই গুরুত্বপূর্ণ ক্লাসে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। তোমরা যারা ত্রিপুরা ফরেস্টার এবং ফরেস্ট গার্ডের প্রস্তুতি করছো, এই ক্লাসটা তোমাদের জন্য। তোমাদেরকে জানিয়ে দিই, আমরা জিকেজিএসের অনলি ফরেস্টারের কথা বলছি, ফরেস্টার এবং ফরেস্ট গার্ডের কথা বলছি। ফরেস্টার এবং ফরেস্ট গার্ডের জিকেজিএসের এই ক্লাসটা হবে আমাদের ক্লাস নাম্বার 5। এর আগে আমরা 4টি ক্লাস অলরেডি করিয়ে নিয়েছি, যেটা আমরা একটি প্লেলিস্ট বানিয়ে দিয়েছি। আমাদের চ্যানেলে রয়েছে ত্রিপুরা ফরেস্টার এবং ফরেস্ট গার্ড প্রিপারেশান 2026। ওইখানে আমরা অ্যাড করে দিয়েছি, তোমরা এক এক করে সবগুলো ক্লাস আগেরটি যারা দেখোনি দেখে নেবে। এটা হলো জিকেজিএসের ফরেস্টারের জিকেজিএসের ক্লাস নাম্বার 5। ম্যাথের ক্লাস অলরেডি আমরা ফরেস্টারের ম্যাথের ক্লাস অলরেডি আমরা 3টি করিয়ে নিয়েছি, সেটাও আমরা সেম প্লেলিস্টে আমরা দিয়ে রেখেছি। অবশ্যই ক্লাসগুলো আশা করি তোমরা ফলো করবে। বাকি যে সাবজেক্টগুলো আছে, টপিকগুলো আছে, সেগুলো আমরা তোমাদেরকে অলমোস্ট ফুল না পারলেও মোটামুটি তোমাদেরকে করিয়ে দিতে আমরা চেষ্টা করব, প্রমিস আমরা করেছি। তাছাড়া তোমরা যদি আমাদের থেকে বেস্ট কোয়ালিটি কর্মবার্তা অনলাইন, আমরা দায়িত্ব নিয়ে বলছি, গত 8 বছর ধরে তোমরা জানো আমরা স্টুডেন্টদেরকে পড়াচ্ছি, নোট প্রোভাইড করছি। আমাদের থেকে যদি তোমরা বেস্ট কোয়ালিটি নোটস নিয়ে পড়তে চাও, আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার ভিডিও ডিসক্রিপশানে আছে, বা নোট করতে পারো 9612998930। এই নাম্বারে যোগাযোগ করে পিডিএফ নোটস অনলি অ্যাভেলেবেল আছে, টেলিগ্রামের মাধ্যমে নিয়ে নেবে। ভালো রেসপন্স পাবে যদি তুমি ঠিকঠাকভাবে একটু করতে পারো। আশা করি তোমার লক্ষ্য পর্যন্ত তুমি পৌঁছতে পারবে, এতটুকু আমাদের কনফিডেন্স। ঠিক আছে, চলো এই ক্লাসটা আমরা শুরু করছি। ক্লাসটা হলো কি, রিভার সিস্টেম। তোমরা জানো ফরেস্টার এবং ফরেস্ট গার্ডের একটি টপিক রয়েছে রিভার সিস্টেম, যেখানে গত ক্লাসে ক্লাস নাম্বার 4-এ আমরা রিভার সিস্টেমটা আমরা বিস্তারিত পড়েছিলাম। যে সেখানে আমরা কোনো এমসিকিউ বা ওয়ান লাইনের কোশ্চেন আনসার প্র্যাকটিস করিনি, আমরা বিস্তারিত পড়েছিলাম। এই ক্লাসের মধ্যে আমরা তোমাদেরকে কোশ্চেন আনসার আমরা প্র্যাকটিস করব, এবং কিছু গুরুত্বপূর্ণ কোশ্চেন যেগুলো তোমাদের পরীক্ষায় আসতে পারে আমাদের মনে হয়েছে, এগুলো আমরা ভিডিওতে নিয়ে এসেছি। চলো ক্লাসটা তোমরা ধৈর্য সহকারে দেখো, এবং রেগুলার বেসিসে ক্লাসগুলো লো, সিরিয়াস লো। এই জাস্ট কয়েক মাসের ব্যাপার, যদি সিরিয়াস নিতে পারো নিজেকে, তাহলে আশা করি গোল পর্যন্ত পৌঁছতে পারবে। চলো প্রথম কোশ্চেনটা কি, আর যারা আমাদের চ্যানেলে নতুন এসেছো, ইউটিউবে দেখছো, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের অল অপশনের বেলটিকে প্রেস করে রাখবে। ফেসবুকে দেখছো, অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করে রাখবে। আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ, টেলিগ্রাম গ্রুপ যারা জয়েন করোনি, ভিডিও ডিসক্রিপশানের লিঙ্ক আছে, অবশ্যই জয়েন করবে। প্রথম কোশ্চেনটা কি, রিভার সিস্টেম থেকে দেখো, ত্রিপুরার দীর্ঘতম নদী কোনটি? আমরা জানি যখন আমরা বিস্তারিত পড়েছিলাম তখন কিন্তু এখানে ম্যাক্সিমাম কোশ্চেন কিন্তু আমরা পড়েছিলাম, সলভ করে নিয়েছিলাম, সেগুলো কোশ্চেন ফরম্যাটে আমরা নিয়ে এসেছি। ত্রিপুরার দীর্ঘতম নদী কোনটি? হুইচ ইজ দ্য লংগেস্ট রিভার অফ ত্রিপুরা? আমরা সকলেই জানি মনু নদী। মনু নদী হলো ত্রিপুরার সবচেয়ে লংগেস্ট রিভার, যেটার লেন্থ দৈর্ঘ্য হলো কি 167 কিলোমিটার। কত কিলোমিটার? 167 কিলোমিটার। তোমাদেরকে পরীক্ষা প্রশ্নটা এভাবেও আসতে পারে যে ত্রিপুরার দীর্ঘতম নদী মনু নদী, এর দৈর্ঘ্য কতটুকু? প্রশ্নটা এইভাবে আসতে পারে, কিন্তু যখন প্রশ্ন একটু ঘুরিয়ে দেবে, ঘুরিয়ে তো দেবেই, কেন কম্পিটিশান এতটা হবে, এত ক্যান্ডিডেট অ্যাপ্লাই করছে, সুতরাং কম্পিটিশানটা হবে। কোশ্চেনটা তোমাদেরকে ডাইরেক্ট এইভাবে নাও আসতে পারে, ত্রিপুরার দীর্ঘতম নদী কি মনু নদী, এভাবে নাও আসতে পারে কি ত্রিপুরার দীর্ঘতম নদী মনু নদী, এর দৈর্ঘ্য কত কিলোমিটার? 167 কিলোমিটার। ঠিক আছে, প্রশ্নটা এইভাবেও আসতে পারে যে ত্রিপুরার দীর্ঘতম নদী মনু নদী, এর উৎপত্তি কোথায় থেকে? তাহলে হয়ে গেল না কোশ্চেনটা একটু ইজি থেকে একটু টাফ? হ্যাঁ, এভাবে আসতে পারে কিন্তু। তাহলে আমরা বিস্তারিত দেখব। এটি শাখাং পর্বতমালা থেকে উৎপন্ন হয়ে, কোথায় থেকে এই মনু নদীর উৎপত্তি? শাখাং পর্বতমালা থেকে। ঠিক আছে, উৎপত্তি হয়ে উত্তর দিকে বাংলাদেশের দিকে প্রবাহিত হয়েছে, এবং প্রায় 166 কিলোমিটার মোট দৈর্ঘ্য নিয়ে এটি রাজ্যের দীর্ঘতম নদী। তাহলে এই একটা কোশ্চেনের মধ্যে আমরা 3-4টা কোশ্চেন কিন্তু আমরা পেয়ে গেছি। ঘুরিয়ে ফিরে যখন আসবে তখন কিন্তু তোমাদের আনসার করতেই হবে। সেই কারণে বলি, তোমাদের নিজের মাথা থেকেও কিন্তু কিছু বের হতে হবে। আমরা দিলাম কোশ্চেন আনসার, মুখস্থ করে চলে গেলাম, হুবহু আসলো, আনসার করতে পারলাম, না হলে বললাম যে হ্যাঁ কমন পড়েনি, তাহলে কিন্তু হবে না ডিয়ার স্টুডেন্ট। কম্পিটিশান অনেকটা টাফ, অনেকটা হিউজ কম্পিটিশান হবে। সুতরাং তোমাদের দিমাগ থেকে কিছু বের হতে হবে। আশা করি আমরা যেভাবে ক্লাসগুলো করাচ্ছি বা আমরা নোটসে যেভাবে দিয়েছি, এগুলো তোমরা একটু ঘুরিয়ে ফিরিয়ে কোশ্চেন কীভাবে আসতে পারে, আসলে কীভাবে আমি আনসার করব, এগুলো ভেবে চিনতে পড়াশোনা করবে। ঠিক আছে, তাহলে পরীক্ষা হলে দেখবে কোনো একটা সমস্যা হবে না। ঠিক আছে, চলো তাহলে আমরা এখান থেকে কী পেলাম? ত্রিপুরার দীর্ঘতম নদী মনু নদী পেলাম, এটার দৈর্ঘ্য কত পেলাম? 167 কিলোমিটার পেলাম। এটার উৎপত্তি কোথায় থেকে পেলাম? শাখাং পর্বতমালা থেকে। ঠিক আছে, কোন দিকে এটা প্রবাহিত হয়েছে? বাংলাদেশের দিকে প্রবাহিত হয়েছে। ঠিক আছে, সব কিছু আমরা জানতে পারলাম। ওকে, চলো নেক্সট কোশ্চেনটা দেখি আমরা কি।
নেক্সট কোশ্চেনটা হলো দেখো, কোন নদীটি ত্রিপুরার জীবন রেখা নামে পরিচিত? ভেরি ইম্পর্ট্যান্ট কোশ্চেন। হুইচ রিভার ইজ নোন অ্যাজ দ্য লাইফলাইন অফ ত্রিপুরা? ত্রিপুরার কোন নদীটি জীবন রেখা নামে পরিচিত? খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন। সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হবে গোমতী নদী। ঠিক আছে, এই যে গোমতী নদীকে কিন্তু ত্রিপুরার জীবন রেখা মানে লাইফলাইন অফ ত্রিপুরা নামে জানা যায় বা বলা হয়। ঠিক আছে, প্রায়ই ত্রিপুরার জীবনরেখা হিসাবে পরিচিত গোমতী নদী। এটি প্রায় 133 কিলোমিটার দীর্ঘ। এটি প্রায় কত কিলোমিটার? 133 কিলোমিটার দীর্ঘ। যদি তোমাদের কোশ্চেনটা এইভাবে আসে যে ত্রিপুরার গোমতী নদী ত্রিপুরার জীবনরেখা নামে পরিচিত, সেই নদীর কত কিলোমিটার দীর্ঘ? যদি তোমাদের এইভাবে কোশ্চেনটা আসে 133 কিলোমিটার দীর্ঘ আসতে পারে। ঠিক আছে, আচ্ছা, এই নদীটি কোথায় থেকে উৎপত্তি? গোমতী নদীর উৎপত্তি কোথায় থেকে? ত্রিপুরার জীবনরেখা নামে পরিচিত গোমতী নদী, এর উৎপত্তি কোথায় থেকে? পরীক্ষা আসতে পারে। হ্যাঁ, এটি ডম্বুর পাহাড় থেকে উৎপন্ন হয়েছে। ঠিক আছে, দীর্ঘতম নদী এবং ডম্বুর পাহাড় থেকে উৎপন্ন হয়েছে এটি। ঠিক আছে, আচ্ছা, এই নদীতে বিখ্যাত ডম্বুর হ্রদ রয়েছে এবং এটি রাজ্যের জলবিদ্যুৎ ও কৃষির কেন্দ্রবিন্দু। কোশ্চেনটা আসতে পারে ত্রিপুরার কোন নদীর উপরে ডম্বুর হ্রদ রয়েছে? গোমতী নদীর উপরে। ঠিক আছে, এই কোশ্চেনগুলো তোমরা ঘুরিয়ে ফিরিয়ে কিন্তু একটু ভালো করে বুঝে শুনে পড়বে। হ্যাঁ, এইভাবে ইজি পড়বে না, পড়বে যখন কোশ্চেনটা পড়বে হ্যাঁ এই কোশ্চেনটা তো ডাইরেক্ট দিয়েছে, এটা থেকে কী কী কোশ্চেন আসতে পারে ঘুরিয়ে ফিরিয়ে একটু দিমাগে একটু ঘাটাঘাটি করবে। ঠিক আছে, ঘাটাঘাটি করে পড়বে, যখন ঘরে প্র্যাকটিস করবে পড়বে তখন করবে। ঠিক আছে, পরীক্ষার হলে দেখবে তাহলে ইজি হয়ে যাবে, ঘুরিয়ে ফিরিয়ে আসলে তুমি আনসার করে আসতে পারবে। আমরা চাই আমাদের ম্যাক্সিমাম স্টুডেন্ট সিলেক্ট হোক, যেটা হবে এতটুকু আমরা কনফিডেন্স হবে। প্রত্যেকটা এক্সামে হচ্ছে, ম্যাক্সিমাম স্টুডেন্ট আমাদের সিলেক্ট হচ্ছে। এখনও ফরেস্ট গার্ডও আমি দায়িত্ব নিয়ে বলছি, ম্যাক্সিমাম স্টুডেন্ট আমাদের সিলেক্ট হবে। দেখো সত্যি টিক করছে। ঠিক আছে, যেটা আমরা মানি মানে আমাদের প্রথা অনুসারে। ঠিক আছে, সিলেক্ট হবে, বাট আমি আবারও বলছি তোমাদের দিমাগ থেকে কিছু একটা বের করতেই হবে কিন্তু, না হলে মুশকিল। চলো নেক্সট কোয়েশ্চেনটা দেখো, কোন নদী ত্রিপুরাকে বাংলাদেশ থেকে পৃথক করেছে? ভেরি ইম্পর্ট্যান্ট কোশ্চেন। কোন নদী ত্রিপুরাকে বাংলাদেশ থেকে পৃথক করেছে? ফেনী নদী। এই যে ফেনী নদী, এটা আমাদের দক্ষিণে অবস্থিত সাব্রুম সাইডে। এটা মানে যে জায়গা দিয়ে এটা গিয়েছে এই সাইডে হলো সাব্রুম, এই সাইডে হলো বাংলাদেশ। এই নদীর এই পার হলো বাংলাদেশ, এই পার হলো আমাদের সাব্রুম। এই নদীর যে জলটাকে ইউজ করার জন্য বাংলাদেশ এবং ভারতের মধ্যে ত্রিপুরা বা ভারতের মধ্যে একটি মৌ স্বাক্ষর হয়েছে, যেটা এই ফেনী নদীর জলটাকে তোমার সাব্রুম ওরাও ইউজ করবে, ত্রিপুরা এবং বাংলাদেশও সেটাকে ইউজ করবে। ঠিক আছে, এভাবে একটা মৌ স্বাক্ষর হয়েছে। তাহলে কোশ্চেনটা কি, ইম্পর্টেন্ট কোশ্চেনটা কি, ত্রিপুরার কোন নদী বাংলাদেশ এবং ত্রিপুরা এবং বাংলাদেশকে পৃথক করেছে, মানে ভাগ করেছে, সীমানা ভাগ করেছে? তাহলে ফেনী নদী। ঠিক আছে, ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, মনে রাখবে। চলো নেক্সট কোশ্চেনটা দেখো, রাজধানী আগরতলার মধ্যে দিয়ে কোন নদী প্রবাহিত হয়েছে? রাজধানী আগরতলার মধ্যে দিয়ে কোন নদী প্রবাহিত হয়েছে? হাওড়া নদী। বা কোশ্চেনটা এভাবেও আসতে পারে, আগরতলা, ত্রিপুরার রাজধানী আগরতলা কোন নদীর তীরে অবস্থিত? কোশ্চেনটা এইভাবেও কিন্তু আসতে পারে। কোন এক্সামে জানি আমি দেখেছিলাম কোশ্চেনটা এইভাবে এসেছে যে আগরতলা শহর কোন নদীর তীরে অবস্থিত? ঠিক আছে, তাহলে হাওড়া নদীর তীরে অবস্থিত। বা কোশ্চেনটা যদি আসে রাজধানী আগরতলার মধ্যে দিয়ে কোন নদী প্রবাহিত হয়েছে? হাওড়া নদী। ঠিক আছে, মনে রাখবে। চলো নেক্সট কোশ্চেন দেখো, ত্রিপুরার জল নিষ্কাশন ব্যবস্থা কেমন? আমাদের যে ত্রিপুরার যে জল নিষ্কাশন ব্যবস্থা মানে জল যে যেটা জল পরিষ্কার হয়ে যায়, ঠিক না, যখন বৃষ্টি ঝর্ণা খুব আসে পরিষ্কার হয়ে যায়, তখন এটার মেইন ব্যবস্থাটা কি? এটার মেইন ব্যবস্থা হলো পাহাড়ি ভূপ্রকৃতি। অ্যাকচুয়ালি ম্যাক্সিমাম আমাদের ত্রিপুরার মধ্যে দেখবে এক্সেপ্ট আগরতলা শহর ছাড়া পাহাড়ি অঞ্চলে তো ম্যাক্সিমাম আমাদের পাহাড়ি অঞ্চলে দেখবে ভূমি যে আমাদের টিলাটঙ্কর ভূমির প্রকৃতিটাই এমন, এই জলগুলো অটোমেটিক একটু স্রোত হয়ে নালা বানিয়ে নিয়ে যেয়ে নদীতে গিয়ে মিলিত হয়ে যাচ্ছে, ঠিক না? তো সুতরাং পাহাড়ি ভূপ্রকৃতির ঘন নদী নালা এবং অতিবৃষ্টির উপর নির্ভরশীল। ঘন নদী নালা বলতে বিভিন্ন জায়গাতে দেখবে পাহাড়ের ঢালে যারা পাহাড় অঞ্চলে বাস করো তোমরা জানবে, পাহাড়ের ঢালে সব নদী নালার মতো ছোট ছোট নালা। যখন বৃষ্টিটা হয় পাহাড় পর্বতের জলগুলো ওই নালা হয়ে নদীতে গিয়ে মিলে যায়, ঠিক না? হ্যাঁ, যখন বেশি বৃষ্টি হয়, অতিবৃষ্টি যখন বেশি বৃষ্টি হয় তখন পুরা স্রোত ধরে জল নালা সব কিছু গিয়ে এসে নদীতে মিলে যায়,
ঠিক না? যখন ছোটোখাটো হালকা বৃষ্টি হয় তখন তো এগুলো জায়গাতেই জমা থাকে, সেই কারণে বলা হয়েছে অতিবৃষ্টির উপরও নির্ভরশীল। ঠিক আছে, তাছাড়া কিন্তু ব্যতিক্রম রয়েছে আমাদের আগরতলা শহর। আগরতলা শহরে তো দেখেছো বড় বড় ড্রেন বাগারা করেছে, যাই এটা একটা ছোটো এরিয়া, এটা মেন না। মেন হলো তোমাদের উত্তরটা হবে কি পাহাড়ি ভূপ্রকৃতি, ঘন নদী নালা এবং অতিবৃষ্টির উপর নির্ভরশীল। বুঝতে পারছো? চলো নেক্সট কোশ্চেনটা দেখো, ত্রিপুরার কোন নদীগুলি পশ্চিম দিকে প্রবাহিত হয়েছে? আমি যখন বিস্তারিত আমরা গত ক্লাসটা করিয়েছি রিভার সিস্টেম অফ ত্রিপুরার উপরে, তখন আমরা বিস্তারিত তোমাদেরকে বলেছি পশ্চিম বাহী নদী, উত্তরবাহী নদী, দক্ষিণবাহী নদী আমরা পড়েছি। ত্রিপুরার প্রায় মেন প্রধান 10টি নদী রয়েছে। সেই 10টি নদীর মধ্যে পশ্চিম দিকে প্রবাহিত হয়েছে কোন নদীগুলো? গোমতী এবং হাওড়া। এই 10টি প্রধান নদীর মধ্যে গোমতী এবং হাওড়া পশ্চিম দিকে প্রবাহিত হয়েছে। তাহলে যদি তোমাদের পরীক্ষায় প্রশ্ন আসে ত্রিপুরার নিম্নে, এমসিকিউ টাইপের তোমাদের পরীক্ষা হবে, আমরা অনলাইনে রেখেছি কেন? ইজি, মানে তোমরা যেহেতু ডাইরেক্ট পড়ে নিতে পারো এই কারণে রেখেছি। যাই হোক, এটা ম্যাটার না। ম্যাটার হলো কি তোমাদের যদি পরীক্ষা আসে নিম্নে কোন নদীটি পশ্চিম বাহী নদী, এভাবে আসতে পারে, অপশন দিয়ে দেবে গোমতী বা হাওড়া দিয়ে দেবে, বাকি ফেনী, কাকুরি বা বিভিন্ন অপশন দিয়ে দেবে হাওড়া। ঠিক আছে, তাহলে কিন্তু তোমাকে সেখানে আনসার করতে হবে। তার মানে তুমি এখানে মুখস্থ করে রাখো যে ত্রিপুরার পশ্চিমবাহী নদী হলো গোমতী এবং হাওড়া নদী। ক্লিয়ার? চলো, আশা করি ক্লাসটি তোমাদের ভালো লাগছে। যদি ভালো লাগে জানাবে, না হলে আরও কিছু যদি ডিটেলস অ্যাড করতে হয় সেটাও তোমরা জানাবে, বাট ক্লাসগুলো তোমরা ফলো করবে। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন দেখো, ত্রিপুরার কোন নদীগুলি দক্ষিণ দিকে প্রবাহিত হয়? এক্ষুনি বললাম পশ্চিমবাহী নদী, এক্ষুনি বলছি আমরা দক্ষিণবাহী নদী। দক্ষিণবাহী নদী হলো দক্ষিণ দিকে প্রবাহিত হলো ফেনী ও মুহুরী নদী, এই দুটি নদী, ফেনী ও মুহুরী নদী। ঠিক আছে, তাহলে আমরা এর আগে কী পেয়েছি? পশ্চিমবাহী নদী কী পেয়েছি? গোমতী এবং হাওড়া পেয়েছি, গোমতী এবং এই হাওড়া পেয়েছি। এখন আমরা পেয়েছি দক্ষিণবাহী নদী বা দক্ষিণ দিকে প্রবাহিত নদী ফেনী ও মুহুরী নদী। এবং সবচেয়ে বেশি নদী প্রবাহিত হয়েছে উত্তর দিকে। কি ত্রিপুরার কোন নদীগুলি উত্তর দিকে প্রবাহিত হয়েছে? সবচেয়ে বেশি প্রবাহিত হয়েছে উত্তর দিকে। কোন কোন নদী দেখে নাও। এখানে মনু নদী, খোয়াই নদী, ধলাই নদী, জুরি নদী, লঙ্গাই নদী এবং কাকুরি নদী, এই সবগুলো 6টা নদী কিন্তু প্রবাহিত হয়েছে উত্তর দিকে। বাকি দক্ষিণ এবং পশ্চিম দিকে দুটি দুটি করে নদী প্রবাহিত হয়েছে। এভাবে তোমরা মুখস্থ মনে রাখবে। ঠিক আছে, উত্তর দিকে সবচেয়ে বেশি নদী প্রবাহিত হয়েছে। মেন 10টি নদীর মধ্যে 6টি নদী উত্তর দিকে প্রবাহিত হয়েছে। কোনগুলো? মনু, খোয়াই, ধলাই, জুরি, লঙ্গাই, কাকুরি নদী। এবং দক্ষিণ দিকে হয়েছে দুটি নদী এবং পশ্চিম দিকে হয়েছে দুটি নদী। মুখস্থ করে রাখবে ডিয়ার স্টুডেন্ট, একটি না একটি কোশ্চেন এই ধরনের আসার সম্ভাবনা রয়েছে। আচ্ছা, যেহেতু 6টি নদী, এই নদীগুলোর একটু ডিটেলস তোমরা দেখে নাও। যেহেতু একটু ডিটেলস দেখো, বাংলাতে রেখেছি, ইংলিশে রেখেছি। ডিটেলসটা কি দেখো, মনু নদী উত্তর দিকে, সবগুলো উত্তর দিকে প্রবাহিত হয়েছে 6টি নদী। এর মধ্যে মনু নদী কি ত্রিপুরার দীর্ঘতম নদী, দৈর্ঘ্য কত? 166 কিলোমিটার। খোয়াই নদী লঙ্গাই পাহাড়মালা থেকে উৎপন্ন হয়েছে। ধলাই নদী ত্রিপুরার অন্যতম প্রধান নদী। জুরি নদী জম্পি পাহাড় থেকে উৎপন্ন। লঙ্গাই নদী ত্রিপুরা এবং আসামের সীমানা নির্ধারণকারী নদী। একটি কোশ্চেন এখান থেকে আসতে পারে যে কোন নদী ত্রিপুরা এবং আসামের সীমানাকে নির্ধারণ করেছে? কোশ্চেনটা আসতে পারে, মাথায় রাখবে লঙ্গাই নদী। ইম্পর্টেন্ট কোশ্চেন কিন্তু, এই ধরনের কোশ্চেন কিন্তু তোমাদের ঘুরিয়ে ফিরে আসলে তোমাদের কিন্তু আনসার করে আসতেই হবে। আমি তোমাদেরকে আগেই সতর্ক করে দিচ্ছি, যেটা নাকি বিভিন্ন এক্সামের আগে আমরা স্টুডেন্টদেরকে এইভাবে বলি যে এইভাবে কোশ্চেন আসতে পারে। বিশেষ করে যখন জিআরবিটি 1 হয়েছিল তখন মানে আমার পুরা টোটালি আমার মানে চোখে বাসে যে স্টুডেন্টদেরকে আমরা এইভাবে ক্লাসগুলো করিয়েছিলাম, এইভাবে স্টুডেন্টদেরকে বলেছিলাম, যারা করেছে ম্যাক্সিমাম সফল হয়েছে। তোমরা দেখতেছ 700+ স্টুডেন্ট, সবচেয়ে বড় আমাদের অ্যাচিভমেন্ট। 700+ স্টুডেন্ট একসঙ্গে সিলেকশন করিয়েছি জিআরবিটি 1-এ। ত্রিপুরা পুলিশে নেক্সট 300+, আর বাকি তো ছোটোখাটো মানে অ্যামাউন্টে তো প্রত্যেকটা এক্সামে রয়েছে। ঠিক আছে, যাই হোক, এটা বড় কথা না। কথা হলো 271টা পোস্টের মধ্যে, ফরেস্টার 271টা পোস্টের মধ্যে ম্যাক্সিমাম স্টুডেন্ট আমরা চাই আমাদের স্টুডেন্ট সিলেকশন হোক। ঠিক আছে, যদি তোমরা একটু ঠিকঠাকভাবে করতে পারো আশা করি তোমাদের লক্ষ্য পর্যন্ত পৌঁছতে পারবে। যাই হোক, লঙ্গাই হলো কি ত্রিপুরা এবং আসামের সীমানা নির্ধারণকারী নদী। ঠিক আছে, আচ্ছা মনে রাখবে, ইম্পর্টেন্ট কিন্তু। আচ্ছা, কাকুরি কি ত্রিপুরার পাহাড়ি এলাকার অন্যতম জলধারা। মানে কেন জলধারা? আমরা বললাম ত্রিপুরার জল নিষ্কাশন বা ধারার ব্যবস্থা একটি পেয়েছি না আমরা, ভূপ্রকৃতি, ছোটো ছোটো জলাশয়, নদী নালা। কাকুরি কিন্তু একদম একটা ছোটো নদী, একদম ছোটো একটা নদী। ঠিক আছে, কাকুরি। ঠিক আছে, তো সুতরাং ওইটাই ত্রিপুরা অ্যাকচুয়ালি মানে জলধারার একটি অন্যতম নদী। হ্যাঁ, আচ্ছা যাই হোক, চলো নেক্সট কোয়েশ্চেনটা দেখো। কোন নদী বঙ্গোপসাগরের সাথে সরাসরি মিলিত হয়েছে? কোন নদী ত্রিপুরার বঙ্গোপসাগরের সাথে ডাইরেক্ট গিয়ে মিলিত হয়েছে? ফেনী নদী। হ্যাঁ, ফেনী নদী। আচ্ছা চলো নেক্সট কোয়েশ্চেন দেখো। গোমতী নদীর
উৎস হলো, যখন আমরা বিস্তারিত পড়েছি, এর আগে পড়েছি, গোমতী নদী, ডুম্বুর হ্রদ থেকে গোমতী নদীর উৎপন্ন হয়েছে, ঠিক না? এই গোমতী নদী কিন্তু ত্রিপুরার মধ্যে সবচেয়ে পবিত্র নদী, ঠিক আছে? আচ্ছা, ব্যাখ্যাটা একটু দেখো। ডুম্বুর হ্রদের নিকটবর্তী রাইমা ও শর্মা নদীর সঙ্গমস্থলে গোমতী নদীর উৎপত্তি বা সৃষ্টি হয়েছে। ওকে, চলো নেক্সট কোয়েশ্চেনটা দেখো। কোন নদীটি অন্তঃসীমানা এবং এতে অবস্থিত মৈত্রী সেতুটি সাব্রুমকে বাংলাদেশের সাথে সংযুক্ত করেছে? ওই আমরা 2 নাম্বারটা 3 নাম্বার কোশ্চেনটা পড়েছি না, এই কোশ্চেনটাকে দেখো কীভাবে ঘুরিয়ে দেওয়া হয়েছে, বুঝতে পারছো তুমি? দেখো, কোন নদীটি বলছে অন্তঃসীমানা এবং এতে অবস্থিত মৈত্রী সেতু। তাহলে মৈত্রী সেতু কোন নদীর উপরে অবস্থিত? ফেনী নদীর উপরে অবস্থিত। মনে রাখবে, মৈত্রী সেতু ফেনী নদীর উপরে অবস্থিত, ঠিক আছে? এই যে সেতু সাব্রুমকে বাংলাদেশের সাথে সংযোগ করেছে, ঠিক না? আচ্ছা, তাহলে কোন নদীর উপরে? ফেনী নদী, ঠিক আছে? ইম্পর্ট্যান্ট কোশ্চেন। কোশ্চেনটা কীভাবে ঘুরিয়ে দিয়েছে তোমার দেখছো? আচ্ছা, চলো নেক্সট কোশ্চেনটা দেখো। ত্রিপুরার দ্বিতীয় বৃহত্তম নদী কোনটি? ত্রিপুরার দ্বিতীয় বৃহত্তম নদী, খোয়াই নদী। কত কিলোমিটার? 166 কিলোমিটার, ঠিক আছে? চলো, ত্রিপুরার কয়টি প্রধান নদী রয়েছে? বললাম মেজর ত্রিপুরাতে 10টি নদী রয়েছে। তাছাড়া ছোটোখাটো এমন অনেক, মানে প্রায় 58-এর মতো নদী রয়েছে, কিন্তু ছোটোখাটো যেগুলো মানে কি বলবো, ছড়া যেমন ছড়া টাইপের বলা হয় না, ছড়া, ছোটো ছোটো নালা ছড়া এমন টাইপের মিলিয়ে, ঠিক আছে? কিন্তু মেজর নদী হলো 10টি, ঠিক আছে? ওই 10টার মধ্যে 6টা যেটা আমরা বললাম উত্তর দিকে প্রবাহিত হয়েছে, 2টা দক্ষিণ দিকে প্রবাহিত হয়েছে, 2টা পশ্চিম দিকে প্রবাহিত হয়েছে, ওই 10টা, হ্যাঁ, মনে রাখবে। চলো নেক্সট কোশ্চেনটা কি দেখো। ত্রিপুরার সবচেয়ে ছোটো নদী কোনটি? বড় নদী পেয়েছি, সেকেন্ড লার্জেস্ট মানে দ্বিতীয় বড় নদী আমরা পেয়েছি, এবং সবচেয়ে স্মলেস্ট নদী হলো কি? হাওড়া নদী, ঠিক আছে? কত কিলোমিটার? 53 কিলোমিটার। প্রশ্নটা আসতে পারে, ত্রিপুরার সবচেয়ে ছোটো নদী হাওড়া নদী কত কিলোমিটার লেন্থ বা কত কিলোমিটার দৈর্ঘ্য? 53 কিলোমিটার দৈর্ঘ্য, মনে রাখবে, হ্যাঁ? হাওড়া নদী পড়লে হবে না, সঙ্গে 53 কিলোমিটার, এটা তোমরা মাথায় রাখবে কিন্তু, বারবার বলছি। চলো নেক্সট কোয়েশ্চেন দেখো। ত্রিপুরার কোন নদীকে গঙ্গা বলা হয়? ইয়েস, ত্রিপুরার গঙ্গা কোন নদীকে জানা যায়? গোমতী নদীকে। এই গোমতী নদী কিন্তু সবচেয়ে ত্রিপুরার পবিত্র নদী, ঠিক আছে? এই দেখো, ত্রিপুরার কোন নদীকে পবিত্র নদী হিসাবে জানা যায়? গোমতী নদীকে পবিত্র হিসাবে জানা যায়। এটার উৎপত্তি কোথায়? ডুম্বুর হ্রদ থেকে উৎপত্তি, এবং এই ডুম্বুরের মধ্যেই দেখবে মানে পবিত্র নদী আমরা গোমতী, সেখানে কিন্তু মানে মা বাবা মারা গেলে বা কেউ মারা গেলে তাদের কিন্তু অস্থি কিন্তু এখানে বিসর্জন করা হয় ত্রিপুরার মধ্যে, এখানে করা হয়। আরেকটি ওই চাকমাঘাট মানে তেলিয়ামুড়া থেকে আমবাসা যাওয়ার পথে, তেলিয়ামুড়া থেকে একটু 6-7 কিলোমিটার অ্যাডভান্স হলেই আমবাসা রোডে চাকমাঘাট রয়েছে, এখানেও কিন্তু বিসর্জন মানে অস্থি বিসর্জন করা হয়, ঠিক আছে? এখানে করা হয়, প্লাস তোমার ডুম্বুরে করা হয়। তাছাড়া আরও কিন্তু রয়েছে, যেমন কি আরও রয়েছে তোমাদের এখানে, আরে তোমাদের সায়ক নাম আমার নাম মনে পড়ছে না, হ্যাঁ, কুম্ভমেলা যেখানে হয়, কুম্ভমেলা, হ্যাঁ, ওই আচ্ছা, মাননীয় মিনিস্টার রতনলাল নাথ স্যারের এরিয়াতের মধ্যে পড়ে ওইটা, হ্যাঁ, ওই সাইডে, ওইখানেও কিন্তু করা হয়, ঠিক আছে? তবে ত্রিপুরার মধ্যে এই যে ডুম্বুরে সবচেয়ে বড় পবিত্র স্থান, এখানেই সবচেয়ে বেশি মানে অস্থি বিসর্জন করা হয়, ঠিক আছে? যাক, এটাই সবচেয়ে ত্রিপুরার মধ্যে মানে ত্রিপুরার গঙ্গা, তাই কি বলবো, গোমতী নদীকে ত্রিপুরার গঙ্গা বলা হয়, হ্যাঁ, এটাই সবচেয়ে পবিত্র নদী, ঠিক আছে? চলো নেক্সট কোশ্চেন দেখো। ত্রিপুরার কোন নদীতে বার্ষিক জলের প্রবাহ সবচেয়ে বেশি? ইম্পর্ট্যান্ট, ভেরি ইম্পর্ট্যান্ট। কোন নদীতে ত্রিপুরার বার্ষিক জলের প্রবাহ সবচেয়ে বেশি? বার্ষিক জলের প্রবাহ সবচেয়ে বেশি এই গোমতী নদীতেই, ঠিক আছে? তাহলে তিনটা কোশ্চেন আমরা একসঙ্গে গোমতী নদীর পেয়েছি, হ্যাঁ? আচ্ছা, আগরতলা কোন নদীর তীরে অবস্থিত? এই তো ওই কিছুক্ষণ আগে আমরা পড়লাম না, আগরতলার মাঝখান দিয়ে কোন নদী গিয়েছে? হাওড়া নদী। ওই সেম তখন তোমাদেরকে আমি বলেছিলাম না, আগরতলা শহর কোন নদীর তীরে অবস্থিত? ইয়েস, হাওড়া নদীর তীরে আগরতলা শহর অবস্থিত, ঠিক আছে? চলো নেক্সট কোয়েশ্চেন দেখো। ত্রিপুরার প্রথম নদী সেতু কোনটি? ত্রিপুরার প্রথম নদী সেতু কোনটি? ওই মৈত্রী সেতু, যা ফেনী নদীর উপর অবস্থিত। ওই ফেনী নদীই তো সাব্রুম এবং বাংলাদেশকে ডিভাইড করেছে, মানে সীমানা নির্ধারণ করেছে। কোন নদী? ফেনী নদী করেছে না? এই সাইড হলো সাব্রুম, ওই সাইড হলো বাংলাদেশ, ঠিক না? এই ফেনী নদীর জল আমাদের সাব্রুম বা ত্রিপুরাও ইউজ করে, প্লাস বাংলাদেশও ইউজ করে, তাদের মধ্যে একটা মৌ স্বাক্ষর হয়েছিল, ঠিক আছে? তাহলে এই যে মৈত্রী সেতু ফেনী নদীর উপরেই অবস্থিত, ঠিক আছে? তাহলে আশা করি আজকের ক্লাসে এই কোশ্চেনগুলো তোমাদেরকে করিয়েছি, ভালো লেগেছে। এখান থেকে ইম্পর্টেন্ট কোশ্চেন তোমরা কিছু পেয়েছো, এবং ত্রিপুরা রিভার সিস্টেমের উপরে আরও কিছু কোশ্চেন আমরা আছে, আরও বেশ কিছু কোশ্চেন ত্রিপুরা রিভার সিস্টেমের উপরে আছে। তাছাড়া আমাদের অল ওভার ভারতবর্ষের রিভার সিস্টেমের উপরে আমরা কিছু এমসিকিউ রেখেছি, ঠিক আছে? ত্রিপুরা রিভার সিস্টেমের উপর আমরা
ম্যাক্সিমাম কোশ্চেন রেখেছি, কেন ত্রিপুরার 4 থেকে 5 নাম্বারই বা সিস্টেমের উপরে পরীক্ষায় মার্ক আসবে, এখান থেকে ত্রিপুরারই কিন্তু বেশি আসবে, হ্যাঁ 2-3 নাম্বার ভারতের থেকেও আসবে, এখান থেকে আমরা ইম্পর্টেন্ট কোশ্চেন আমরা অ্যাড করেছি। ধীরে ধীরে তোমাদেরকে ক্লাসগুলো করাবো, এখনও আমাদের এটা কমপ্লিট নেই, সে কারণে করাতে পারছি না, কমপ্লিট করব তোমাদেরকে করাবো, ঠিক আছে। আশা করি ডিয়ার স্টুডেন্ট তোমরা যদি আমাদের উপর বিলিভ রাখো, কর্মবার্তার সম্বন্ধে বিলিভ তোমাদের হয়, আমাদের সম্বন্ধে যদি তোমরা ভালো কিছু জানতে পেরেছো, তাহলে অবশ্যই তোমাদেরকে বলবো আমরা যেভাবে গাইড করছি এভাবে তোমরা করো, নিজের দিমাগ থেকে কিছু বের করো, হাতে 3-4 মাস সময় একটু ভালো হার্ডওয়ার্ক করো, তোমাদের লক্ষ্য পর্যন্ত পৌঁছতে পারবে। লক্ষ্য পর্যন্ত পৌঁছার পরে দেখবে জীবনটা মানে খুব সুন্দর, মানে কি বলবো, ফুলের মতন খুব সুন্দর হয়ে যাবে। আর যদি লক্ষ্য পর্যন্ত না পৌঁছতে পারো, কিছু না কিছু তো করতে হবে, মানে যাই তোমরা সেটা ইমাজিন করতে পারছো, সুতরাং একটু ঠিকঠাকভাবে করো, ঠিক আছে। তোমাদেরকে আবারও বলে দিই, কর্মবার্তা অনলাইন আমরা দায়িত্ব নিয়ে বলছি, আমাদের দ্বারা যেটুকু হয়েছে, আমরা তো আর অলরাউন্ডার না বা আমরা সর্বেসর্বা না, আমাদের নলেজে বা আমরা যেটুকু পারি বুঝি আমাদের লেভেলে আমরা বেস্ট করে দিয়েছি। হয়তো বা এর থেকে আরও বেস্টও অনেক হতে পারতো কিন্তু হতো, বেস্টের তো কোনো শেষ নেই, তবে আমাদের লেভেলে আমরা বেস্ট করে দিয়েছি। যদি তোমরা আমাদের নোটগুলো নিয়ে পড়তে চাও, আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, দেখতে পাচ্ছ, সেই নাম্বারে যোগাযোগ করে নিয়ে নেবে 9612998990। আমাদের একটি পেইড হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে, যেখানে 499 দিয়ে আপ টু 2027 পর্যন্ত তোমরা জয়েন করতে পারো। পার মান্থ কারেন্ট অ্যাফেয়ার্স, প্রত্যেকটা জিকে জিএসের পিডিএফ, আর বেশ কিছু ফেসিলিটি আছে, যদি চাও জয়েন করতে পারো, ঠিক আছে। চলো তাহলে, নতুন এসেছো অবশ্যই ইউটিউবে দেখছো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, ফেসবুকে দেখছো অবশ্যই ফলো করে রাখবে। নেক্সট কোন গুরুত্বপূর্ণ ক্লাস বা ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। সকলকে বেস্ট অফ লাক, জয় হিন্দ, বন্দে মাতরম।